সুপ্রিয় শিক্ষার্থীরা, যারা আজকের আমার এই ক্লাসটি দেখছ, তোমাদের সবাইকে আমার ব্যক্তিগত এবং প্রাতিষ্ঠানিক পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন। শিক্ষার্থীরা, আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় তোমাদের সামনে আলোচনায় নিয়ে আসতে যাচ্ছি। তোমরা হয়তো যখন আমি তোমাদের ক্লাস নিয়েছিলাম তখন পরিবেশ রসায়ন অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ অংশ ছিল, সেটি আমরা বায়ুমণ্ডলের পরে যখন আমাদের ঘূর্ণিঝড় এবং জলোচ্ছ্বাসের ব্যাপারটা আসছিল, তখন আমি তোমাদেরকে বলেছিলাম যে এটা আমরা সময় ভেদে যে কোনো এক সময় আমরা সুন্দর করে এই ব্যাপারটা ভালো করে তোমাদেরকে বোঝাবো, তাই এটা এখানে স্টপ করে রেখেছিলাম। অর্থাৎ তখন ক্লাসে আমি এই সময়টুকু তোমাদেরকে দেই নাই। তো আজকে আমাদের বিশেষ করে একটা, যেহেতু এখন করোনা, বিশ্বব্যাপী করোনা, পাশাপাশি আমাদের সম্প্রতি ঘটে যাওয়া একটি ঘূর্ণিঝড়, বিশেষ করে আমপান, যা আমাদেরকে ব্যাপক ক্ষতি সাধন করেছে আমাদের দেশের, তারই প্রেক্ষাপটে আমরা এই ঘূর্ণিঝড় সম্পর্কে আজকে আমরা একটা ক্লাস নিব, যেটা আমাদের রসায়ন অর্থাৎ পরিবেশ রসায়ন অধ্যায়ের নাম হচ্ছে পরিবেশ রসায়ন অংশের দ্বিতীয় পিরিয়ড, যেটা সেটাই হলো তোমার ঘূর্ণিঝড়। আজকে আমরা ঘূর্ণিঝড় কিভাবে উৎপত্তি হয় অর্থাৎ ঘূর্ণিঝড় কিভাবে সৃষ্টি হয় এবং এর কারণটা কি, আর এটা কিভাবে তোমার স্থলভাগে অর্থাৎ উপকূলে বা সাগরের কিনারায় এসে আঘাত করে এবং আঘাত করার পর তার অবস্থা কি হয়, সেটা কি আরও বৃদ্ধি পায় না কমে যায়, কেন কমে যায়, কিভাবে সৃষ্টি হয়, কিভাবে কমে যায়, সেই বিষয়টা নিয়ে আজকে তোমাদেরকে আমরা এই জিনিসটা বোঝাতে চেষ্টা করব। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি আশা করছি তোমরা সবাই আমার ক্লাসটা দেখছো। আমরা এখন যেটা আলোচনায় নিয়ে আসছি সেটা হচ্ছে ঘূর্ণিঝড়। ঘূর্ণিঝড়টা কি? তো আমরা প্রথমে ঘূর্ণিঝড় যদি বলি, তাহলে ঘূর্ণিঝড় হচ্ছে মানে সাধারণত আমরা যে জিনিসটা জানি যে এটা একটা বায়ুমণ্ডলের, বিশেষ করে বায়ুচাপের ব্যাপার, অর্থাৎ সমুদ্রের তাপমাত্রা এবং বায়ুচাপের সাথে সম্পর্কযুক্ত একটি বিষয় হলো ঘূর্ণিঝড়, যা তোমার সমুদ্রের জলরাশিকে ঘূর্ণায়মান অবস্থায় নিয়ে এসে সেটা উপকূলে আঘাত করে। তার বেগ বা গতিবেগ প্রচণ্ড বেগে সেটা উপকূলে এসে আঘাত করে। যতক্ষণ পর্যন্ত সেটা জলভাগে রয়, ততক্ষণ পর্যন্ত আমরা বুঝতে পারি না আসলেই জলভাগের যে গতিটা হয়, বেগটা হয়, সেই বেগটা যদি আমরা স্থলভাগে আসার পরেও যদি থাকতো, তাহলে অনেক কিছুই বিলীন হয়ে যেত। তো দেখা গেছে যে এটা সাধারণত স্থলভাগে আঘাত করার পর সমুদ্রের যে তাপমাত্রার প্রভাব এবং সমুদ্রের যে নিম্নচাপের প্রভাব যেটা সৃষ্টি হয় সমুদ্রের মধ্যে, সেটা কিছুটা কমে যায় বা অনেকটাই কমে যায়, যার ফলে সাধারণত এটা যখন সমুদ্রের উপকূলে চলে আসে, তখন এটা কিছুটা গতি বা ধীরে ধীরে তার কার্যক্ষমতা অথবা তার পাওয়ারটা কমে যায়। তো আজকে আমরা সেই ঘূর্ণিঝড় সম্পর্কে তোমাদেরকে আলোচনায় একটি বিষয়টা নিয়ে আসছি। তো আমি আশা করছি তোমরা সবাই দেখছো। তো এবার যে আমরা প্রথমে কয়েকটি ঘূর্ণিঝড় সম্পর্কে আমরা একটু ধারণা দিই। যেমন বাংলাদেশের প্রেক্ষাপটে ঘটে যাওয়া কয়েকটি ঘূর্ণিঝড়ের তালিকা আমরা এখানে প্রথমে লিখে নিলাম। 1960 সালের 31 অক্টোবর একটি ঘূর্ণিঝড় হয়েছিল। এরকম 1966 সালের 1 অক্টোবর একটি ঘূর্ণিঝড় হয়েছিল। আর এখানে আমরা একটা জিনিস লিখে রাখলাম, এটাও তোমাদের লেখার সুবিধার্থে, যে সাধারণত ঘূর্ণিঝড় সৃষ্টির জন্য সমুদ্রের পৃষ্ঠের যে তাপমাত্রার প্রয়োজন বা জলরাশির যে তাপমাত্রা প্রয়োজন, সেটা 27 ডিগ্রি বা 80 ডিগ্রি ফারেনহাইট, অর্থাৎ 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় মধ্যেই যদি পানিটা চলে আসে বা এই তাপমাত্রার পানি যদি উত্তপ্ত হয় সূর্যের তাপে, তাহলেই কেবল যে ওইখানে ঘূর্ণিঝড় সৃষ্টি হতে পারে বা সম্ভাবনা রয়েছে। এরপরে আমাদের বাংলাদেশে সবচাইতে প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড় যেটা, সেটা হয়েছিল 1991 সালে। তার গতিবেগ ছিল 225 কিলোমিটার এবং এই ঘূর্ণিঝড়কে ওই সময় বা আমরা বলি এখন শুধু নয়, এটা শতাব্দীর 100 বছরের মধ্যে এর চেয়ে বড় ঘূর্ণিঝড় আর হয় নাই। তাই এই ঘূর্ণিঝড়কে বলা হয় শতাব্দীর প্রচণ্ড ঘূর্ণিঝড়। 1991 সালে ঘটে যাওয়া বাংলাদেশের
উপকূলবর্তী অঞ্চলে যে ঘূর্ণিঝড়টা সৃষ্টি হয়েছিল সেটা হচ্ছে তোমার শতাব্দীর সেরা বা শতাব্দীর প্রচণ্ড ঘূর্ণিঝড়। এখন আমরা আরও ঘূর্ণিঝড়গুলো আমরা দেখছি, যখন আমরা ইন্টারমিডিয়েট ক্লাসে অথবা উচ্চ মাধ্যমিক লেভেলে আমরা কলেজে পড়াশোনা করছি, তখন এই ঘূর্ণিঝড় সিডর আঘাত হেনেছিল। আমাদের মনে আছে, তোমাদের আজকে আমরা যেটা পড়াচ্ছি তখন আমাদের বইয়ের রসায়ন বই এই অংশটা ছিল না, পরিবেশ রসায়নের অংশে ঘূর্ণিঝড় সম্পর্কে কোনো আলোচনা ছিল না। তো আজকে আমরা এটা আমার প্রত্যক্ষ, বিশেষ করে আমি যখন ক্লাসে ইন্টারমিডিয়েট একাদশ থেকে দ্বাদশ শ্রেণীতে উঠছি, ঠিক তোমাদের এই সময়টাই তখনই ঘূর্ণিঝড় সিডর আঘাত হেনেছিল। এরপরে ঘূর্ণিঝড় নার্গিস, ঘূর্ণিঝড় আইলা, 25শে মে ঘূর্ণিঝড় আইলা আক্রমণ করে 2009 সালে। এইভাবে 16ই মে 2013 সালে মাহাসেন, এরপরে তোমার 31শে জুলাই 2015 সালে ঘুমেন, এরপরে তোমার 21শে মে 2016 সালে রোয়ানো, 30শে মে 2017 সালে মোরা। এরকম যে ঘূর্ণিঝড়গুলো আমাদের রয়েছে, তারপরেও আমাদের আরও ঘূর্ণিঝড় হচ্ছে অনেকগুলো হয়েছে, বিশেষ করে হ্যারিকেন, এরপরে টাইফান ইত্যাদি ঘূর্ণিঝড় সহ পাশাপাশি আমাদের সম্প্রতি ঘটে যাওয়া যে ঘূর্ণিঝড়, সেটি হলো ঘূর্ণিঝড় আম্পান। আমরা এখন এটাকে দেখব যে ঘূর্ণিঝড় কিভাবে সমুদ্র পৃষ্ঠে বা সমুদ্রের গভীর সমুদ্র থেকে কিভাবে সৃষ্টি হয়, এটা কিভাবে সমুদ্র পৃষ্ঠ থেকে আমাদের উপকূলে অথবা উপকূলবর্তী অঞ্চলে আঘাত হানে, এর ফলে কেন ঝড় বৃষ্টি, বিশেষ করে একদম ধুনি বৃষ্টি যেটাকে বলি আমরা, যে অল্প অল্প বৃষ্টি, একদম সিটাফিটা বৃষ্টি প্রায় 2-3 দিন যাবৎ কেন চলে, সেই বিষয়টাই আমরা আজকে আলোচনা নিয়ে আসবো। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা হয়তো সবাই বাসায় বসে আছো, এই করোনার মধ্যে তোমরা ক্লাসটি দেখছো। আমি আশা করছি তোমরা আমার ক্লাস দেখবে, পাশাপাশি ক্লাস থেকে যে শিক্ষণীয় ব্যাপারগুলা শুধু রসায়নের জন্য নয়, এই শিক্ষণীয় ব্যাপারগুলো তোমরা সাধারণ জ্ঞানের জন্য শিখে নিতে পারো। এই জন্য তোমাদের সকল ক্ষেত্রে, বিশেষ করে বিভিন্ন চাকরির পরীক্ষা সহ বিভিন্ন ইন্টারভিউতে বা বিশেষ করে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষাতে আমাদের এই বিষয়ে প্রশ্ন আসতে পারে, তাই তোমাদের জানা অত্যন্ত প্রয়োজন বলেই আমি এই বিষয়টাকে আজকে সামনে নিয়ে আসলাম। তো আমরা এখন যে জিনিসটা জানবো সেটা হলো যে ঘূর্ণিঝড় কিভাবে সৃষ্টি হয়, অর্থাৎ সমুদ্রে পৃষ্ঠে ঘূর্ণিঝড় সৃষ্টির কারণগুলো হচ্ছে, আমরা এখানে লিখেছি যে তোমরা একটু দেখো, কারণগুলো লিখলাম যে সমুদ্রের অর্থাৎ সমুদ্রের গভীরে উচ্চ তাপমাত্রা এখানে যদি আমরা মেনশন করি, তাহলে তাপমাত্রা হচ্ছে 27 ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ 26 থেকে 27 ডিগ্রি অথবা 27 ডিগ্রি সেলসিয়াসই বলা হয়। 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যখন সমুদ্রের পানি উত্তপ্ত হয় সূর্যের আলোকে, তখন এই উত্তপ্ত পানি এর মধ্যে যে বিশেষ করে বাষ্প, যে বাষ্প, জলীয় বাষ্প, সেটা তোমার হালকা হওয়ায় সেটা উপরের দিকে উঠে যায়। অর্থাৎ আমরা যদি একটু চিত্রের মাধ্যমে দেখি, তাহলে এইভাবে দেখতে পারবো, এই উপরে একটা তীর চিহ্ন দিলাম, নিচে একটা তীর চিহ্ন দিলাম। এটা যদি সমুদ্র পৃষ্ঠ হয়, তাহলে এটা বোঝানোর সুবিধার্থে আমরা লিখতে পারি যে নিচের যে সমুদ্রের পৃষ্ঠের থেকে যে বাষ্পটা, সেই বাষ্পটা হালকা হয়, অর্থাৎ আর্দ্র বাতাস যেটাকে বলা হয়, হালকা হয়, এটা উপরের দিকে উঠে পড়ে। আবার উপরের যে বাতাসটা, অর্থাৎ উপরের বাতাসটা শীতল বা ঠান্ডা, অনেকটা কম তাপমাত্রায় উপরে প্রবাহমান বা বিরাজমান অবস্থায় থাকে বলে, যেহেতু হালকা বাতাস নিচের থেকে উপরে উঠে যাচ্ছে, তাই নিচের জায়গাটা বাতাসটা কমে যাওয়ায় উপর থেকে ভারী বাতাস, যেটা অর্থাৎ তুলনামূলকভাবে উপরের বাতাসটা ভারী হওয়ায় সেটা নিচের দিকে ধাবমান হবে। এই নিচের দিকে ধাবমান হওয়াটাকে আমরা বলি নিম্নমুখী বায়ু। আমরা এখানে দিয়েছি যে নিম্নমুখী বায়ু। আর নিম্নমুখী বায়ুটা যখন নিচের দিকে ধাবমান হয়, তখন সমুদ্রের পৃষ্ঠে, এই যে সমুদ্রের পৃষ্ঠে আমরা দেখলাম, এই সমুদ্রের পৃষ্ঠে এক ধরনের চোখ বা ছিদ্রের মতো সৃষ্টি হয়, আর এখানে একটা ঘূর্ণন বা পাকের সৃষ্টি হয়। প্রথমে শুরু থেকেই অল্প পরিমাণ বা অল্প পাক নিয়ে বা ঘূর্ণন নিয়ে শুরু করে, সেটা আমরা যদি এখানে দেখি যে কেন্দ্রের থেকে যখন সমুদ্রের গভীর সমুদ্র থেকে যখন অল্প পরিমাণ ঘূর্ণন দিয়ে শুরু হয়, আর উপর দিকে চাপ পড়তে থাকে, কিসের, যে নিম্নমুখী যে বায়ু চাপ উপর থেকে বেশি হওয়ায়, আর এই দিক দিয়ে তাপমাত্রা, যেহেতু এখানে
সমুদ্রের তাপমাত্রা, সমুদ্রের পৃষ্ঠের বা সমুদ্রের পানির তাপমাত্রা 27°C, তাই নিচের পানিগুলো বাষ্প হতে থাকবে আর হালকা বাতাসগুলো উপরে উঠতে থাকবে, অপরদিকে উপরের যে ভারী বাতাস যেটা অর্থাৎ সেটা নিচের দিকে নামতে থাকবে। তো ওই উঠানামাটা কন্টিনিউ হবে যতক্ষণ পর্যন্ত সমুদ্রের তাপমাত্রা বেশি থাকবে। সমুদ্রের তাপমাত্রা বেশি হলেই এটা সাধারণত আমরা বলি যে জ্বালানি হিসাবে, অর্থাৎ ঘূর্ণিঝড়ের জ্বালানি হিসাবে যে জিনিসটা কাজ করে, অর্থাৎ ইঞ্জিনের জন্য যেমন জ্বালানি বা তেলের প্রয়োজন, ঠিক ঘূর্ণিঝড়ের জন্য ঠিক এই জিনিসটা প্রয়োজন যে ঘূর্ণিঝড়ের জ্বালানি বা তেলের জন্য সাধারণত আমাদের যে জিনিসটা কাজ করে সেটা হচ্ছে সমুদ্রের পানি, অর্থাৎ উত্তপ্ত পানি যত বেশি হবে, অর্থাৎ সমুদ্রের তাপমাত্রা যত বেশি হবে, ঘূর্ণিঝড়ের প্রভাব বা ঘূর্ণিঝড়টা তত বেশি বা তাড়াতাড়ি এটা সৃষ্টি হবে। এখন আমরা যে জিনিসটা জানবো সেটা হচ্ছে যে আমরা কিভাবে বুঝবো যে ঘূর্ণিঝড় এইভাবে এটা আঘাত আনবে বা কেন আঘাত আনবে বা কি ক্ষতি করতে পারে, কেন বৃষ্টি হয়, এই জিনিসটা আমরা এখন জানবো। ঘূর্ণিঝড় যখন নিচের উত্তপ্ত বাতাস যখন উপরে উঠলে নিচের উত্তপ্ত বাতাস যখন উপরে উঠতে থাকে, উপরে ওঠার পর যখন বায়ুমণ্ডলে চলে যায়, তখন সেখানে যে যাওয়ার পর জলীয় বাষ্প যেহেতু সেটা ওইখানে যাওয়ার পর সে ঠান্ডা হয়ে গেলে সেটা মেঘ আকারে জমা হয়, উপরে জমা হয় এবং সেটা বাতাসের প্রভাবে সেটা তোমার আস্তে আস্তে বাতাসের সাথে ঘুরতে সেটা সমুদ্রের স্থলভাগের উপরে চলে আসে। সমুদ্রের স্থলভাগের উপরে চলে আসে বাতাসের মধ্যে দিয়ে, সেটা মেঘ আকারে আসে এবং বেশি পরিমাণ যদি হয়, অর্থাৎ সেই সমুদ্রের তাপমাত্রা যদি বেশি হয় তাহলে জলীয় বাষ্পের পরিমাণটাও বেশি হবে। বেশি হলে পরে সেটা উপরে বেশি জমা হবে, বেশি জমা হলে যখন মেঘ বেশি জমা হয়, আমরা জানি মেঘ বেশি জমা হলে বৃষ্টি হয়, তখন সেখানে বৃষ্টি বা পানির ফোঁটা সৃষ্টি হয়। সেটা যখন এই বাতাসের সাথে, অর্থাৎ বাতাস যখন প্রচণ্ড বেগে চলতে থাকে, তখন যখন সেটা সমুদ্রের পৃষ্ঠের উপর থেকে যখন স্থলভাগের উপরে চলে আসে, তখন সেটা বৃষ্টি আকারে, অর্থাৎ বাতাসের সাথে সাথে বৃষ্টি আকারে, অর্থাৎ যেটাকে আমরা ধুনা বৃষ্টি বা অল্প অল্প বৃষ্টি বলি, সেই বৃষ্টি আকারে সেটা চলতে থাকে। এখন সেটা বৃষ্টি আকারেই হোক আর যেভাবেই হোক, পানিটা উপর থেকে পড়তে থাকবে, ততক্ষণ পর্যন্ত পড়তে থাকবে যতক্ষণ পর্যন্ত সমুদ্র থেকে সেই বাতাসটা উঠতে থাকবে। অর্থাৎ যদি সমুদ্রের তাপমাত্রা, যেহেতু সমুদ্রের তাপমাত্রা বেশি হবে এটাই স্বাভাবিক, কেননা নিচের যেহেতু জলীয় বাষ্পটা উপরে চলে যাচ্ছে, উপরের বাড়ি বাতাসটা নিচে নামছে, এখন সমুদ্রের পানির তাপমাত্রা বেশি বা 27°C, তাই এই তাপমাত্রার জন্য, অর্থাৎ যেহেতু এখানে জ্বালানি হিসাবে কাজ করতেছে, তাপমাত্রার জন্য এটা স্বাভাবিকভাবেই কন্টিনিউ থাকার ফলে উপরে জলীয় বাষ্পটা যখন যাবে সেটা প্রথমে মেঘ আকারে জমা হবে, মেঘ আকারে জমা হওয়ার পর বৃষ্টি আকারে সেটা বাতাসের সাথে প্রবাহিত হয়ে স্থলভাগের উপরে বৃষ্টি আকারে পতিত হবে। এই বৃষ্টিও থাকবে পাশাপাশি যখন এইখানে বায়ুর যে চাপ, অর্থাৎ নিম্নগামী যে চাপ, যেটাকে আমরা নিম্নচাপ বলি, অর্থাৎ নিম্নচাপের ফলে সেখানে অর্থাৎ জলরাশির মধ্যে যে ঘূর্ণন সৃষ্টি হয়েছিল, সেই ঘূর্ণনের মধ্যে প্রচন্ড বেগে ঘুরতে থাকবে। যেহেতু সেটা সমুদ্রের গভীর থেকে সৃষ্টি হয়, গভীর সমুদ্র থেকে সৃষ্টি হওয়ার পরে যখন ঘূর্ণন করতে যখন সমুদ্রের পৃষ্ঠে চলে আসবে, তখন সেই জলরাশি সহ এইটার বাতাসের বেগ প্রচন্ড হয়ে যাবে। প্রচন্ড বেগে যখন সেটা ঘুরতে উপকূলবর্তী অঞ্চলে চলে আসবে। তা আমরা এখানে একটা জিনিস, যে ঘূর্ণিঝড়ের বেগ বা ঘূর্ণন কোন দিকে হবে, আমরা একটা জিনিস যদি তোমাদেরকে দেখাতে চাই, সেটা হলো, মনে করো এটা হচ্ছে পৃথিবীর একটা অংশ, এটা হচ্ছে পৃথিবীর মধ্যরেখা। আমরা যদি দেখি যে যদি পৃথিবীর দক্ষিণ গোলার্ধে হয়, অর্থাৎ ঘূর্ণিঝড়টা যদি দক্ষিণ গোলার্ধে হয়, তাহলে সেটা বাম দিকে ঘূর্ণন সৃষ্টি করবে। অর্থাৎ দক্ষিণে হলে বাম আর উত্তরে হলে ডান আর দক্ষিণে হলে বাম দিকে ঘূর্ণন সৃষ্টি হবে। যেহেতু সমুদ্রের পৃষ্ঠে সেটা বাম দিকে সমুদ্রের নিচে গভীর সমুদ্র থেকে ডান বামে, অর্থাৎ উত্তরে হলে ডানে সৃষ্টি হবে, ঘূর্ণনের দিকটা হবে ডানে, আর দক্ষিণে হলে ঘূর্ণনের দিকটা হবে বামে। যেহেতু উপর থেকে আমরা দেখবো সেটা, তাই এটা ধরতে পারবো আমরা, যদি ডানে হয় তাহলে ঘড়ির কাঁটার বিপরীত দিকে, এবং যদি বামে হয় তাহলে ঘড়ির কাঁটার দিকে, অর্থাৎ এটা উপরের দিকে দেখার জন্য আমরা এই জিনিসটা বুঝতে পারি। তো এখন আমরা যে জিনিসটা দেখব,
এই ঘূর্ণনের ফলে, প্রচন্ড ঘূর্ণনের ফলে ঘূর্ণায়মান বায়ু যখন ঘুরতে থাকবে সমুদ্রের পৃষ্ঠে, এই জিনিসটা পুরাটাই তোমার সমুদ্রের পৃষ্ঠে গভীর সমুদ্র থেকে সমুদ্রের পৃষ্ঠে যখন চলে আসবে, তখন বায়ুর বহিঃপ্রবাহ সৃষ্টি হবে। অর্থাৎ বাতাস প্রচন্ড বেগে, এই ঘূর্ণনের ফলে বাতাস প্রচন্ড বেগে বের হতে থাকে। তখন এখান থেকে বাতাস বের হওয়ার পরে উপর থেকে নিম্নচাপ সৃষ্টি হচ্ছে, উপরের বাতাসটা নিচে নামছে, নিচের বাতাসটা অর্থাৎ উত্তপ্ত বাতাসটা উপরে উঠে যাচ্ছে। এই অবস্থায় বায়ুর যে ঘূর্ণন, অর্থাৎ এখানে যে যেটাকে আমরা ঘূর্ণিঝড়ের ঘূর্ণন বলি, এই ঘূর্ণনটা বেশি হবে। বেশি হওয়ার পর উপকূলে যখন যেই না আঘাত হানবে, আঘাত আনার পর যখন বাতাসটা এই ঘূর্ণিঝড়ের এই বিশেষ করে ঘূর্ণায়মান অংশটা যখন একদম সমুদ্রের পৃষ্ঠে উপরের থেকে যে একবার উপকূলে আঘাত হানবে, আঘাত হানার সাথে সাথে যেহেতু এখানে আর বিশেষ করে উপকূলে যাওয়ার পর, স্থলভাগে যাওয়ার পর যেহেতু আর সেখানে ইয়া থাকবে না, অর্থাৎ এই যেটাকে বলি আমরা যে সমুদ্রের পানি বা উত্তপ্ত বাতাস, পানি বা জলীয় বাষ্প থাকবে না সেখানে, তাই যখন স্থলভাগে চলে আসবে, ধীরে ধীরে যখন এটা স্থলভাগের দিকে চলে আসবে, অর্থাৎ মাটিতে বা ভূমিতে যা আঘাত হানবে, সাথে সাথেই তার ঘূর্ণনের গতিবেগটা কিছুটা কমে যাবে। অর্থাৎ আমরা এখান থেকে একটা জিনিস বুঝতে পারছি, গভীর সমুদ্র থেকে, অর্থাৎ যেহেতু আমাদের বাংলাদেশের ভৌগোলিক অবস্থানটা একদম ভারত বা বঙ্গোপসাগরের একদম ঠিক কাছাকাছি আমরা, তাই বঙ্গোপসাগরে প্রায় সময়, অর্থাৎ বছরে প্রায় সময় ঘূর্ণিঝড় সৃষ্টি হয়। বিশেষ করে আমরা এপ্রিল থেকে জুলাই মাস পর্যন্ত আমাদের বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের সৃষ্টি হওয়াটা স্বাভাবিক, কেননা তাপমাত্রা তখন সময়ে তাপমাত্রা প্রায় 27 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা বঙ্গোপসাগরে প্রায়ই থাকে ওই সময়। এই জন্য আমাদের ঘূর্ণিঝড়ের প্রভাবটা বাংলাদেশের ভৌগোলিক অবস্থান অনুসারে হতেই পারে, আমরা এটাকে না করতেও পারবো না বা বলতেও পারবো না যে আমাদের দেশে ঘূর্ণিঝড়টা হয় না। তো এটা আমাদের মূল প্রেক্ষাপট যেটা, সেটাকে আমাদের মেনে নিতে হবে। বিধাতার সৃষ্টি অথবা স্রষ্টার সৃষ্টিকেও আমরা মেনে নিতে হবে। পাশাপাশি আমাদের যে ভৌগোলিক অবস্থান যেটা আমরা বৈজ্ঞানিকভাবে যদি চিন্তা করি বা ভৌগোলিকভাবে চিন্তা করি, তাহলেও দেখা যাবে যে আমাদের দেশে ঘূর্ণিঝড় হওয়াটাই স্বাভাবিক, বা আমাদের উপকূলবর্তী অঞ্চল যে সেখানে ঘূর্ণিঝড় আঘাত আনতেই পারে। এই জন্য আমাদের সাময়িকভাবে, আমাদের বাংলাদেশ সরকারের সাময়িকভাবে প্রতি বছরেই আমরা মনে করে থাকি যে অর্থাৎ এপ্রিল থেকে জুলাইয়ের মধ্যে ঘূর্ণিঝড় সৃষ্টি, বা অক্টোবরে হতে পারে, অনেক সময় দেখা যাচ্ছে অক্টোবরে অনেক ঘূর্ণিঝড় হয়েছে আমাদের দেশে। তাই আমাদের সরকার সহ আমাদের দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় বা সকলেরই এই বিষয়ে আমাদের জানা রয়েছে বলেই আমরা এই সময়টাকে আমরা একটু প্রিপারেশন নিয়ে রাখি। বিভিন্ন ধরনের আশ্রয় কেন্দ্র আমাদের রয়েছে, সেখানে মানুষজনকে আমরা সতর্কতা দিয়ে নিয়ে আসি। তো এই যে আমাদের প্রেক্ষাপটটা, তো ভৌগোলিক স্থানের উপর ভিত্তি করে যে ঘূর্ণিঝড়টা যখন আমাদের এতে অর্থাৎ গভীর সমুদ্র থেকে সৃষ্টি হয়, যেটা সমুদ্রের পৃষ্ঠে ঘুরতে যখনই 100 কিলোমিটার, 200 কিলোমিটার, 500 কিলোমিটার বা 1000 কিলোমিটার দূর থেকে যখন আস্তে আস্তে পাই আমাদের শূন্যের কাছাকাছি চলে আসে বা উপকূলের কাছাকাছি চলে আসে, তখনই আমাদের বিশেষ করে উপকূলবর্তী অঞ্চলের মানুষের মধ্যে যে ঘূর্ণিঝড়ের প্রভাবটা আমরা যারা বিশেষ করে উত্তরাঞ্চলে অথবা আমাদের ঢাকার উত্তর সাইডে যারা বসবাস করি, তারা হয়তো জিনিসটা বুঝতে পারি না, কিন্তু যারা উপকূলে অবস্থান করে তাদের বোঝাতে হয় না যে ঘূর্ণিঝড়টা কি। আসলে তারা প্রকৃতিগতভাবে জিনিসটা তারা ছোট থেকেই বুঝে আসছে। তবে আমাদের যেহেতু সিলেবাসে, অর্থাৎ রসায়ন সিলেবাসে একটু রয়েছে, আমি তোমাদেরকে সেই জিনিসটা বোঝাতে চেষ্টা করলাম, বা ঘূর্ণিঝড় কীভাবে সৃষ্টি হয়। এখন আমাদের যে জিনিসটা হচ্ছে যে কেন বৃষ্টি হয়, অর্থাৎ ঘূর্ণিঝড় আসলে কেন বৃষ্টি হয়, যে জিনিসটা আমরা কতক্ষণ আগে বললাম, যে আমরা দেখলাম যে যখন সমুদ্র পৃষ্ঠের উত্তপ্ত বাতাস বা আর্দ্র বাতাস বা জলীয় বাষ্প উপরে চলে যায়, আর উপর থেকে ভারী বাতাস সেটা নিচে নামে, তো এই যে উত্তপ্ত বাতাসটা যখন বিশেষ করে বায়ুমণ্ডলে অবস্থান করে, তখন সেটা শীতল হয়ে সেটা মেঘ আকারে ধারণ করে সেটা বৃষ্টির ন্যায় ভূমিতে, অর্থাৎ সেখান থেকে ঘুরতে ভূমিতে এসে পতিত হয়। এই ভূমিতে এসে পতিত হলে যতক্ষণ পর্যন্ত ঘূর্ণিঝড়ের প্রভাবটা থাকবে, অর্থাৎ ঘূর্ণন সমুদ্রের মধ্যে যতক্ষণ পর্যন্ত ঘূর্ণন হয়, উপকূলে আসার পরেও
ওই ঘূর্ণনের প্রভাবটা কিছুটা দেখে যায়। তাই ঘূর্ণন যতক্ষণ পর্যন্ত সমুদ্রের বৃষ্টি ঘূর্ণিঝড়টা থাকে ততক্ষণ পর্যন্ত যেটা সীমানার ভিতরে চলে আসে তখন বৃষ্টি হওয়াটাই স্বাভাবিক। তাই কিছু বৃষ্টি হয় যেটাকে আমরা দুনি দুনি বৃষ্টি বা ছোটো ছোটো বৃষ্টির কণা আকারে ভূমিতে পতিত হয় এবং সেটা কন্টিনিউ চলে, অর্থাৎ 2 দিন বা 3 দিন। 1991 সালে যে ঘূর্ণিঝড়টা হয়েছিল সেটা 6 দিন যাবৎ কন্টিনিউ ছিল। তারপর যখন সেটা উপকূলে আঘাত হানে, উপকূলে আঘাত হানার পর যেহেতু তার জ্বালানি কমে যায় অর্থাৎ তেল কমে যায়, তেল মিক্স হচ্ছে, সেখানে 27 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা যেহেতু সমুদ্রের মধ্যে থাকে উপকূলে চলে আসে, সেই তাপমাত্রাটা সেখানে পায় না পাওয়ার কারণে, তাপমাত্রা না পাওয়ার কারণে উপরের চাপটা অর্থাৎ উপর থেকে যে নিম্নচাপ সৃষ্টি হয় বাতাসের সেটাও কমে যায়। পাশাপাশি নিচের তাপমাত্রা কম থাকায় জলীয় বাষ্প উৎপন্ন হয় না। তাই স্থলভাগের আঘাত হানার সাথে সাথেই ঘূর্ণিঝড়ের প্রভাবটা কমে যায়। তো স্থলভাগে যতক্ষণ চলে না আসে ততক্ষণ পর্যন্ত আমাদের ভয় ভীতি থাকে। স্থলভাগে চলে আসলে আমরা ধরে নিতে পারি সেটা হয়তো 12 ঘন্টা বা একদিন পরে হয়তো কমে যাবে। তারপরে আমরা ধরে নিই যে ঘূর্ণিঝড়ের প্রভাবটা কমে যায়, বাতাসটাও বন্ধ হয়ে যায়। আর বাতাসটা কেন সৃষ্টি হয়? বাতাসটা হচ্ছে যেহেতু উপর থেকে নিম্নচাপ সৃষ্টি হচ্ছে, বাতাসের একটা বেশিরভাগ অংশ নিচে সমুদ্রের পৃষ্ঠে একটা আঘাত আনার কারণে আবার সমুদ্রের পৃষ্ঠে সেটা ঘূর্ণন সৃষ্টি হচ্ছে, সমুদ্রের গভীর সমুদ্র থেকে ঘূর্ণন সৃষ্টি উপরের দিকে উঠছে, আবার উপর থেকে বাতাস উঠে আসছে, সেই বাতাসটা তখন আর সেখানে থাকতে পারে না বলে ওইরকমভাবে ঘুরতে ঘুরতে বাতাসটা চতুর্দিকে ছিটে ফিটে যায়। তো চতুর্দিকে যখন যেটাকে বায়ু প্রবাহ বলি, সেই প্রবাহটা যখন কন্টিনিউ থাকে তখন সেটা ঝড় বা তুফান আকারে সেটা উপকূলবর্তী অঞ্চলে আঘাত হানে, যার ফলে আমরা ধরেই নিই যে এটা বিশেষ করে উপকূলবর্তী অঞ্চল সহ পার্শ্ববর্তী জেলাগুলোতেও কিছুটা প্রভাব পড়বে এবং সেখানে কিছু ক্ষয়ক্ষতির সম্ভাবনা থাকবে এই ঝড়ঝাপটার মধ্যে যেটা হয়। তাই আমরা বিশেষ করে বলতে পারি যে আল্লাহ তাআলার সৃষ্ট প্রকৃতিগতভাবে যে ভৌগোলিক অবস্থান অনুসারে আমাদের সুন্দরবন রয়েছে, আমরা মহান আল্লাহ রাব্বুল আলামিনের নিকট অনেক শুকরিয়া যে আমাদের সুন্দরবন থাকার কারণে হয়তো এই সুন্দরবনের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ঘূর্ণিঝড়ের বিশাল যে প্রভাব যার ফলে আরও ক্ষতি সাধন হইতো সেই ক্ষতিটা হয়তো কিছুটা আমাদের কম হয়। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা যে জিনিসটা দেখলাম সেটা হলো ঘূর্ণিঝড় কী এবং সেটা কিভাবে সৃষ্টি হয়, কয়েকটি ঘূর্ণিঝড়ের নাম বললাম, পাশাপাশি ঘূর্ণিঝড়ের ফলে কেন বৃষ্টি হয় এবং কেন বেশি বাতাস প্রবাহিত হয় সেই বিষয়টা তোমাদের সামনে উপস্থাপন করলাম। আশা করছি তোমরা সবাই বুঝতে পারছো এবং সবাই সুন্দর করে ক্লাসটি দেখছো। সবাই বাসায় বসে বইয়ের সাথে মিলিয়ে নিবা। আর আমার এই ক্লাস, বিশেষ করে আমার আজকের যে ক্লাসটা সেটাকেও তোমরা একটু ভালো করে দেখবা। তোমাদের সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিরাপদে থাকো, ঘরে থাকো। আল্লাহ হাফেজ।